নমস্কার, শুরু করছি ফুটবলের বিশ্বযুদ্ধ। কাতারে ইতিমধ্যেই বিশ্বকাপ শুরু হয়ে গিয়েছে। আজকে দ্বিতীয় দিন। একটু পরেই মাঠে নামবে ইংল্যান্ড এবং ইরান। এবং সমস্ত আমরা আগের দিনও আলোচনা করেছি, চুলচেরা বিশ্লেষণ করেছি প্রথম যে ম্যাচ হয়ে গেল কাতারের সঙ্গে ইকুয়েডরের। আজকে আমরা আলোচনা করব যে ইংল্যান্ড রয়েছে, তার আগামীকাল পরের দিনকে আর্জেন্টিনা রয়েছে, ফ্রান্স রয়েছে, বড় বড় দলের খেলা শুরু হয়ে যাচ্ছে। সেই নিয়ে আমরা আলোচনা করব এবং যার সঙ্গে আলোচনা করব, যিনি আমাদের মধ্যে স্টুডিওতে রয়েছেন, সবার পরিচিত। তিনি গত বিশ্বকাপেও যার লেখা আপনারা পড়েছেন, এবং শুধু তাই নয়, গত 31 বছর ধরে উনি ক্রীড়া সাংবাদিকতার সঙ্গে যুক্ত রয়েছেন এবং একাধিক ওয়ার্ল্ড কাপ করেছেন, কমনওয়েলথ গেম করেছেন, এশিয়াড করেছেন, অলিম্পিক্স করেছেন। সেই রতন চক্রবর্তী, আজকে রতনদাকে আজকেও আমরা পেয়ে গেছি আমাদের মধ্যে। রতনদা, আমাদের এই অনুষ্ঠানে, ফুটবলের বিশ্বযুদ্ধ অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। প্রথমেই যেটা যাব, রতনদা, বিশ্বকাপ শুরু হয়ে গেছে, অনেক অনিশ্চয়তা, কোভিড পেরিয়ে বিশ্বকাপ শুরু হয়েছে। কিছুক্ষণ পরে প্রথম আজকে বড় ম্যাচ, ইংল্যান্ড নামতে চলেছে, ইরানের বিরুদ্ধে নামবে। কি মনে হচ্ছে আজকের ম্যাচটা নিয়ে যদি একটু বলেন, এবং ইংল্যান্ড টিমটা নিয়ে যদি একটু আমাদেরকে বলেন। ইংল্যান্ড টিমটা এমনিতেই খুবই ভালো। গত বছর সেমিফাইনালও ক্রোয়েশিয়ার কাছে হেরে গেছিল। সেই ম্যাচটা আমি ছিলাম মাঠে। ইংল্যান্ড ভালো ফুটবল খেলেছিল, হ্যারি কেন খুবই ভালো ফুটবল খেলেছিল গতবার। এবছর ইংল্যান্ড টিমের সাউথগেটের টিমটা গতবারের চেয়ে 13টা নতুন প্লেয়ার নেওয়া হয়েছে। তার মধ্যে আমরা খুব গর্বিত যে আমাদের ইন্ডিয়াতে যারা ভারতবর্ষের আন্ডার-17 ওয়ার্ল্ড কাপে যারা খেলে গেছিলো, তার মধ্যে 4 জন প্লেয়ার এই টিমটায় চান্স পেয়েছে। মোট 13 জন নতুন ফুটবলার নিয়েছে গতবারের চেয়ে। কিন্তু ইংল্যান্ডের ফ্রি ফ্লোয়িং ফুটবল যে হচ্ছে, তার এগেনস্টে ইরানের কার্লস কুইরোজ বরাবর একটা বিখ্যাত নাম, সারা পৃথিবীর একজন বিখ্যাত কোচ। তার স্টাইলটা হচ্ছে ইরানের বরাবরের কার্লস কুইরোজ আল্ট্রা ডিফেন্সিভ ফুটবলে এবং পাল্টা আক্রমণের খেলায় সিদ্ধহস্ত। ইংল্যান্ড অলওয়েজ ফ্রি ফ্লোয়িং ফুটবল খেলে, অনেকটা স্রোতের মতো, ঢেউয়ের মতো পেছন দিকে ভাসতে 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 ওরা ফুটবল খেলে। কিন্তু ইংল্যান্ডের সমস্যাটা হচ্ছে, ইংল্যান্ড মানে বড় লোকের বখাটে ছেলের মতো অনেক সময় এমন সব কাজ করে ফেলে যাতে তারা গোলও খায়। আবার গোল যেমন করে, হ্যারি কেন তোদের ক্যাপ্টেন এবং টপ প্লেয়ার, স্টার্লিং রয়েছে, র্যাশফোর্ড রয়েছে, ঠিক আছে, ফিল ফোডেন আমাদের এখানে খেলে গেছিলো, ফোডেন খেলে গেছিলো, হ্যাঁ, জর্ডন হ্যান্ডারসন আছেন, রোয়িং স্টার্লিং আছেন। তো আমার বক্তব্য হচ্ছে যে ইংল্যান্ড কিন্তু সম্ভাব্য সেমিফাইনালিস্ট হিসাবে আমি দেখছি যে ইংল্যান্ডের যে গ্রুপটা পড়েছে, সেই গ্রুপটা থেকে ইংল্যান্ড পরের মানে রাউন্ডে যাচ্ছেই, এটা নিয়ে কোনো দ্বিমত নেই আমার। প্রশ্নটা হচ্ছে শুরুটা কিভাবে করবে। কারণ ইংল্যান্ড যে আবহাওয়া থেকে খেলতে এসছে, এই যে আবহাওয়ায় খেলতে নামবে, এটার একটা তারতম্য আছে, ডিফারেন্স আছে। যার জন্য সাউথগেট কি করেছে, দুপুর 12:30টার সময় পুরো টিমটাকে নামিয়ে দিচ্ছে, নামিয়ে দিয়ে প্র্যাকটিস করিয়েছে। এবং প্র্যাকটিস করিয়েছে কেন, 33 ডিগ্রি মানে তাপমাত্রায় প্র্যাকটিসটা করিয়েছে, যাতে মাঠে প্লেয়ারদের অসুবিধা না হয়। এটা হচ্ছে কোচেদের মগজাস্ত্র, কোচেদের যে ভাবনা, তার এটা একটা প্রতিফলন। সাউথগেট অত্যন্ত ভালো কোচ, তার ভাবনা অন্যরকম। কিন্তু ইংল্যান্ড নামার সঙ্গে সঙ্গেই যেভাবে বিতর্ক তৈরি হয়েছে, যে ইংল্যান্ড হচ্ছে একমাত্র দল যেখানে আর্জেন্টিনা একটা হোস্টেলে রয়েছে, একটা ইউথ হোস্টেলে রয়েছে একটা ইউনিভার্সিটির, সেখানে ইংল্যান্ড 1 লক্ষ কোটি টাকা দিয়ে 3টে ক্রুজ তৈরি করেছে দোহার বন্দরে, এবং সেখানে তাদের বান্ধবীরা থাকছে। এবং শোনা যাচ্ছে যে সেখানে যে কোম্পানিগুলোকে ক্রুজ তৈরি করতে দেওয়া হয়েছিল, তাদের যারা কাজ করেছে তারা টাকা পয়সা পায়নি, তাদের 18 ঘন্টা কাজ করানো হয়েছে। এবং তা নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম সারা পৃথিবীর উত্তাল। এই বিতর্কটা এই টিমটার উপর কতটা প্রভাব ফেলবে, কারণ যে প্লেয়াররা এখানে খেলছে, যে ফুটবলাররা এখানে খেলতে নামবে, তাদের বান্ধবীরা সব এই ক্রুজগুলোতে থাকবে। এবং এটা নিয়ে যদি প্রচুর বিতর্ক, এমনিতেই কাতার জুড়ে বিতর্ক শুরু হয়ে গেছে, চারিদিকে বিতর্ক, কি হবে, কিভাবে খেলবে, এটা একটা বড় ব্যাপার। ইরান এমন একটা শক্তি যারা যে কোনো জিনিস ওলট পালট করে দিতে পারে। আমাদের এখানে আমরা ইরানিয়ান ফুটবলার মজিদ বাস্কারকে, জামশেদ নাসিরিকে দেখেছি। ওদের সাথে আমার মজিদের সাথেও কিছুদিন আগে কথা হচ্ছিল, ইরানের টিম নিয়ে জামশেদ নাসিরির সাথেও কথা হয়েছিল। ওরা বলছিল ইরান এমন একটা টিম, যে টিমটা যে কোনো সময় যে কোনো অঘটন ঘটাতে পারে। এবং সেখানে কোচ হচ্ছে কার্লস কুইরোজ। ফলে কুইরোজ
কীভাবে আল্ট্রা ডিফেন্সিভ ফুটবল খেলে হ্যারিকেনদের পকেটে পড়বে, একটা ফ্লানেলের মতো দুটো ডিফেন্সকে টেনে আনে, এনে একটা জায়গায় আটকায়। তবে শক্তি এবং ফিফা র্যাঙ্কিংয়ের বিচারে ইংল্যান্ড অনেক এগিয়ে, এবং ইংল্যান্ডকে আমি তো সেমিফাইনালে দেখছি। বিশ্ব ফুটবলে আর্জেন্টিনাকে বাদ দিয়ে আলোচনা হয় না, এবং আর্জেন্টিনা নামবে, আগামীকাল নামবে আর্জেন্টিনা সৌদি আরবের বিরুদ্ধে নামবে। আর একটা খুব সিগনিফিক্যান্ট জিনিস যেটা, যে এই প্রথম আমরা যারা ফুটবল দেখছি বা রতন দ্বারাও দীর্ঘদিন দেখেছেন যার খেলা, সেই মারাদোনাকে ছাড়া আর্জেন্টিনা প্রথমবার বিশ্বকাপে নামছে। মানে আমাদের ফুটবল জ্ঞান হওয়ার পর থেকে মারাদোনাকে ছাড়া এই প্রথম বিশ্বকাপ, মারাদোনা জানি উনি প্রয়াত হয়েছেন। মানে এই ব্যাপারটা, এই আবেগটা নিয়ে যদি একটু আমাদের বলেন রতন দা, কারণ আপনি তো মারাদোনাকেও খুব কাছ থেকে দেখেছেন। মারাদোনার সাথে আমি ইন্টারভিউ নিয়েছি। মারাদোনা অদ্ভুত একটা মানুষ ছিলেন। আমি কলকাতায় ওর ইন্টারভিউ নিয়েছি দুবার। তো মারাদোনাকে আমি ফুটবলের রাজপুত্র বলি। ফুটবলের রাজপুত্র তো মারাদোনাকে অবশ্যই বলা হয়। তার হ্যান্ডস অফ গডের জন্য বলবো না, হ্যান্ডস অফ গডটা তো বলটা বিক্রি হয়ে গেল বিশাল টাকায়, তো সেটা তো অন্য পার্ট। কিন্তু মারাদোনা খুব মুডি প্লেয়ার, এবং মারাদোনার যেসব টাচ, মারাদোনা যেভাবে শেষ পার দিয়ে গেছে সেটা মেসি আজ পর্যন্ত ছুঁতে পারেন। এবং মারাদোনার জন্য খেলুন এই প্ল্যাকার্ড নিয়ে গতকাল কাতারে কত লোক যে মেসিদের অভ্যর্থনা জানাতে গেছিল, কাতারের মতো জায়গায় এয়ারপোর্টে সবাই বড় বড় ব্যানার নিয়ে গেছে যে মারাদোনার জন্য এই ফুটবল ম্যাচটা, এই ফুটবলে চ্যাম্পিয়ন হতে পারবে। মানে যখন আর্জেন্টিনা মেসিরা যখন কাতার পৌঁছেছে তখন প্রচুর লোক প্ল্যাকার্ড নিয়ে গেছে, এবং ধরেই নিতে হবে আর্জেন্টাইনরা পৌঁছয়নি। তার মানে কাতারে যারা থাকে অন্য দেশের লোক বা অন্য জায়গার লোক, কাতারের নিজের লোক তো না, বাংলাদেশিরা, ভারতীয়রা, হ্যাঁ আমার আগের দিন বলছিলাম, তাদের একটা বিরাট অংশ প্ল্যাকার্ড তৈরি করে জার্সি পরে মেসিদের অভ্যর্থনা জানাতে এয়ারপোর্টে গেছে, এবং সেখানে তারা ব্যানার লিখেছে। এবং আমি দেখলাম যে খবর হয়েছে যে মারাদোনার মেয়ে দালমা, সে মেসিকে রিকোয়েস্ট করেছে এবং আর্জেন্টিনাকে অনুরোধ করেছে বাবার জন্য চ্যাম্পিয়ন হয়ে ফেরো, যেটা মারাদোনা তার জীবদ্দশায় দেখে যেতে পারেনি। এটা তো আর্জেন্টিনা দলকে এবং স্বয়ং মেসিদের মানে মারাত্মকভাবে উন্নত করতে পারে। এবং মেসি নিজে বলেছে যে 78 সালে যেবার প্রথমবার আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়, সেবারটাকে ও লক্ষ্য রেখেই ওরা এবার খেলতে নামছে। এবং এবার আর্জেন্টিনা অসাধারণ ফর্মে আছে, লাস্ট 36টা ম্যাচে হারেনি এবং অসাধারণ ফুটবল খেলছে। মানে লাস্ট যে ম্যাচটা ওরা ইউনাইটেড ইউএইয়ের সাথে ওরা 5-0 গোলে হেরেছিল, তাতে তো ডি মারিয়া তো ব্যান্ডমাস্টার ছিল, এবং মেসি গোল করিয়েছে। হ্যাঁ, এবং এই জায়গাটাতে আলোচনা রতনদা আসবো আমরা। এই যে ডি মারিয়া যে প্লেয়ারটা, আমরা বলি মানে গেম মেকার বলা যেতে পারে, প্লে মেকার বেসিক্যালি, প্লে মেকার। যেন আগের বিশ্বকাপে আমরা দেখেছিলাম সেই ডি মারিয়াকে নিয়ে বিতর্ক হয়েছিল, মাঝপথে ওকে ছেড়ে দিতে যে ক্লাব ডেকেছিল নাকি, সেই নিয়ে একটা বিতর্ক হয়েছে। কিন্তু ডি মারিয়া না থাকাটা কিন্তু সেবারে আর্জেন্টিনার, আমরা যে ফর্মে ছিল সেবারেও আমরা দেখেছিলাম আর্জেন্টিনা কিন্তু ফাইনালে যেতে পারতো ডি মারিয়া থাকা। এটা মনে হয় একটা প্লেয়ারের একটা ট্র্যাজিক নায়ক হয় কিছু, কেউ মেসি ট্র্যাজিক নায়ক হয়ে এবারে বিশ্বকাপ থেকে বিদায় নেবে কিনা সেটা তো সময় বলবে। কিন্তু আর্জেন্টিনার যে টিম, এই টিমটা আমি অন্তত একে চ্যাম্পিয়নের দাবিদার বলছি। মেসি অবশ্য নিজের ইন্টারভিউতে বলেছে আমি নিজে এটা আমার ফেভারিট ভাবছি না, কিন্তু এই টিমটার একটা অদ্ভুত মানে স্কোলারির টিমটার একটা অদ্ভুত গুণ হচ্ছে এখানে এমন সব ফুটবলার আছে যারা যে কোনো ম্যাচের রং যে কোনো সময় বদলে দিতে পারে। শুধু মেসি নির্ভর নয়, মেসির এটা 5 নম্বর বিশ্বকাপ, এবং মেসি আসার পরে আর্জেন্টিনাকে সারা পৃথিবী মারাদোনার পরে মেসিকে দেখেই চিনেছে। মেসি 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 বার্সেলোনার মেসি মেসি করেই চলছে, ঠিক আছে। কিন্তু একটা মানুষের জীবনের সবথেকে বড় পাওনা হচ্ছে মানে একটা ফুটবলারের বিশ্বকাপ জেতা। মেসি কিন্তু সেই বিশ্বকাপ জেতা কিন্তু বড় ব্যাপার, এবং সেই বিশ্বকাপ জেতার জন্য যে মানসিকতা নিয়ে টিম নামা উচিত আমি দেখতে পাচ্ছি যে সেইভাবেই নামবে। কারণ একটা টিম যদি 36টা ম্যাচ অপরাজিত থাকে, তার যে মানসিক আনন্দ, মানে কীভাবে বলবো, যে মানসিক প্রস্তুতি, যে আমরা যে কোনো টিমকে দুমড়ে মুচড়ে দিতে পারি। আমার সামনে যে দাঁড়াবে তাকে আমি রোলার চালিয়ে দেবো। গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্স
রতনদা কি বলবেন এবারে ফ্রান্স দলকে নিয়ে? ফ্রান্স নিয়ে তো আমার অসংখ্য অভিজ্ঞতা গত বছর। আলোচনা শুরুর আগেও বলে দিই, শুধু এক্সপেকটেশন যেমন ফ্রান্সকে নিয়ে আছে, কিন্তু ফ্রান্স কিন্তু একটার পর একটা ধাক্কার মধ্যে দিয়ে যাচ্ছে বিশ্বকাপ শুরু হওয়ার আগেই। একের পর এক চোট, বড় বড় তারকা প্লেয়ারদের চোট লাগছে। দেখো আমি একটা জিনিস বলছি তোমাকে যে এর আগের যে 3 জন চ্যাম্পিয়ন এর আগের বিশ্বকাপগুলো সবাই কিন্তু ফার্স্ট রাউন্ডে বিদায় নিয়েছে। ফ্রান্স বিদায় নেবে কিনা আমার তো মনে হচ্ছে ফ্রান্স যেভাবে এগোচ্ছে, ফ্রান্সের দল যেভাবে এগোচ্ছে তাতে ফ্রান্সের হাল খুব খারাপ, খুব খারাপ। দ্বিতীয় দেশকে আমি গত বছর দেখেছি, গত বছর যখন চ্যাম্পিয়ন হয়ে উমতিতিরা বেরোচ্ছে, আমি ছিলাম মিক্স জোনে, আমার সামনে দিয়েই উমতিতিরা কাঁধে করে একটা বক্স নিয়ে বাজাতে লাফাতে লাফাতে বেরোচ্ছে, বেরিয়ে গিয়ে কোচের টেবিলে উঠে পড়েছিল, উঠে কোচের যেখানে প্রেস কনফারেন্স হয় টেবিলের উপর নাচ করছিল। সেই দৃশ্য এবার দেখবো বলে আমার মনে হচ্ছে না অন্তত, কারণ এনকুনকু বলে ওদের যে মেইন প্লেয়ার, যার উপর ভিত্তি করে যে লাস্ট ইয়ারের বুন্দেসলিগায় হায়েস্ট গোল করেছিল, হ্যাঁ এনকুনকু, ক্রিস্টোফার এনকুনকু, তো ও এবারেও 23 ম্যাচে 8 গোল আছে ওর। বুন্দেসলিগায় গতবার 34টা ম্যাচে 20 গোল করেছে, 13টা অ্যাসিস্ট, মানে ভাবাই যায় না। সেই প্লেয়ারটা চোট হয়ে গেল। পোগবা নেই, কান্তে নেই, পোগবা নেই, পোগবা গতবার ফাইনালের গোলকিপার, গোল করেছে। তো এবং শুধু তাই নয়, আমরা যেটা আমি দেখছিলাম বিভিন্ন বিদেশি সংবাদপত্র দেখছিলাম, তাতে দেখছিলাম বেনজিমা চোট আছে, বেনজিমার চোট রয়েছে, বেনজিমা ভালো খেলতে পারছে না রিয়ালের হয়ে, ভারানের চোট রয়েছে, ভারানের চোট রয়েছে। মানে দেশও কিভাবে যে প্রথম একাদশ নামাবে মানে সেটা নিয়ে তো খুব মানে সন্দেহ রয়েছে। মানে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামবে, যদিও অস্ট্রেলিয়া কঠিন প্রতিপক্ষ নয়, এশিয়ান কান্ট্রি, তবু সেইভাবে নয়তো। আমাদের এই মুহূর্তে আমাদের কলকাতায় গতবার অস্ট্রেলিয়ার খেলা একজন বিশ্বকাপার আছে মোহনবাগানের, দিমিত্রিচ, ওর সাথে কয়েকদিন আগে কথা বলছিলাম। ও বলছিল যে যদি লাক ফ্যাক্টর কাজ করে, যে ফুটবল তো আমি নিজে বিশ্বাস করি এবং বেশিরভাগ কোচই বিশ্বাস করে যে ফুটবলে 5% হচ্ছে লাক ফ্যাক্টর, নাহলে তুমি চ্যাম্পিয়ন হতে পারবে না। এই কথাটা খুব সুভাষ ভৌমিক বলতেন, আমার সুভাষ ভৌমিক বলতো, সব প্লেয়ারই বলে। যে আমি কয়েকদিন আগে ফেরান্দোর সাথে গল্প করছিলাম, মোহনবাগান কোচ, বার্সেলোনায় খেলে আসা কোচ, যে বলছে 5% না হলে এখানকার এক একটা ম্যাচের উদাহরণ দিয়ে বলছে আমরা 30টা করে গোলের চান্স পাচ্ছি, 25টা করে গোলের চান্স পাচ্ছি, গোল হচ্ছে না। তো ফ্রান্সের যা পরিস্থিতি দেখছি, ফ্রান্স পরের পর্বে যাবে কি না আমার তো নিজের, স্পেন যায়নি, জার্মানি যায়নি, যারা চ্যাম্পিয়ন হয়েছে, কিরম একটা জানি না বিশ্বকাপের উপরে এই কোনো চ্যাম্পিয়নদের উপর কোনো ভূত তাড়া করে কিনা। 98 বিশ্বকাপ তো ফ্রান্স চ্যাম্পিয়ন, 2002 গ্রুপ পর্ব থেকে বিদায়, সেনেগালের কাছে দলের কাছে হেরে গেল, বাবা দিও গোল করলো। তারপরে তোমার স্পেন গেছে ফার্স্ট রাউন্ডে, জার্মানি ফার্স্ট রাউন্ডে চলে গেছে। ফলে চ্যাম্পিয়ন ফ্রান্স বিশ্বকাপের ট্র্যাডিশন। এবং দেখা যাক যে ফ্রান্স দ্বিতীয় দেশের টিম, দ্বিতীয় দেশে তো অনেক বড় কোচ, এতগুলো প্লেয়ার বাদ দিয়ে, পোগবা, কান্তে এবং এনকুনকুকে বাদ দিয়ে, বেনজেমার মতো ফরওয়ার্ড যে মানে গোল, তোমার একা এমবাপে কতটা টানবে, বা গ্রিজম্যান বা কতটা টানবে তারা, এটা নিয়ে আমার সন্দেহ আছে। তবে দ্বিতীয় দেশ তো বড় কোচ, দেখা যাক না যে গত মিথ যেটা রয়েছে, মিথ আমরা বলি, মিথ সেই মিথটা থেকে বেরিয়ে আসতে পারা যায় কিনা, যে ফ্রান্স এটা থেকে বেরিয়ে আসতে পারে কিনা, সেটার উপর আমাদের নজর থাকবে।